প্রিয় মেডিকেল শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তানভীরস মেডিকেল টিউটোরিয়াল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের আলোচনার বিষয় ফার্মাকোলজি। আজ আমরা আলোচনা করব ফার্মাকোলজি থার্ড টার্মের ফার্স্ট আইটেম জেনারেল প্রিন্সিপালস অফ কেমোথেরাপিউটিক এজেন্টস নিয়ে। আলোচনার প্রধান লক্ষ্য আপনাদের আইটেম এবং প্রফের ভাইভাকে সহজতর করা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেই আজকের এই আলোচনার জন্য আমরা কোন কোন টেক্সট বইয়ের সহায়তা নিয়েছি। আমরা আজকের আলোচনাতে যেসব টেক্সট বইয়ের সহায়তা নিয়েছি সেগুলো হচ্ছে লিপিনকট ফার্মাকোলজি 6th এডিশন, কেডি ত্রিপাঠী ফার্মাকোলজি 6th এডিশন, ফার্মাকোলজি প্রিপারেশন ম্যানুয়াল ফর আন্ডারগ্র্যাজুয়েট 2nd এডিশন, এটা এলসিভিআর একটা বই, এবং একই সাথে লরেন্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি 11th এডিশন। আরও একটি ছোট্ট কথা, সেটি হচ্ছে যে একটা নোটবুক এবং কাগজ আপনি লেকচার শোনার সময় সাথে রাখুন, প্রয়োজন যথাসময়ে বুঝতে পারবেন। ওকে, তাহলে রেডি, লেটস স্টার্ট। আলোচনার শুরুতেই আমরা প্রথমে যে জিনিসটা দেখে নিব সেটা হচ্ছে যে আজকের টপিকসে আমরা আজকের আলোচনাতে আমরা কোন কোন টপিক কভার করব। আউটলাইনটা একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের আজকের আলোচনার আউটলাইন হচ্ছে থার্ড টার্ম, ফার্স্ট টার্ম, টপিকস টু বি কভার্ড ইন দ্য লেকচার। আমরা শুরু করব হচ্ছে কিছু ডেফিনেশন দিয়ে, যেমন ডেফিনেশন, কেমোথেরাপি, অ্যান্টিমাইক্রোবিয়ালস এবং অ্যান্টিবায়োটিক্স। তারপরে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব সিলেক্টিভ টক্সিসিটি কি জিনিস সেটা নিয়ে। এরপরে আমরা সরাসরি চলে যাব ক্লাসিফিকেশন অফ কেমোথেরাপিউটিক এজেন্টস অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়ালস টপিকটাতে। এরপরে সাইট অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাকশনস। একই সাথে আবারও কিছু ডেফিনেশন আসবে, যেমন ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, ব্যাকটেরিওসিডাল ড্রাগ, ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। এই কথাগুলো বলতে আমরা কি বুঝি সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করা হবে। এরপরে আছে এম্পিরিক্যাল থেরাপি, তারপরে সিলেকশন অফ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, factors to be considered while prescribing antimicrobials, অর্থাৎ আপনি একটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রেসক্রিপশনের আগে কি কি ফ্যাক্টর আপনার মাথায় রাখতে হবে বা কি কি বিষয় আপনি চিন্তা করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব প্রেগন্যান্সি ক্যাটাগরি অফ অ্যান্টিবায়োটিক্স। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একজন প্রেগনেন্ট মহিলাকে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে কি দেওয়া যাবে না সেটা অবশ্যই আমাদের জানতে হবে। এরপরে আছে কম্বিনেশন কেমোথেরাপি, অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস, রেজিস্ট্যান্স টু অ্যান্টিমাইক্রোবিয়ালস এবং হাউ টু প্রিভেন্ট ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স টু অ্যান্টিমাইক্রোবিয়ালস। সেই সাথে সর্বশেষ দুটো অংশ কেমোপ্রোফাইলেক্সিস এবং সুপার ইনফেকশন। এই যে টপিকগুলো সাজানো হয়েছে আপনাদের সামনে, যে টপিকগুলো আমরা দেখালাম, এই প্রত্যেকটা টপিক প্রফ এবং আইটেম দুই জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আইটেমও যেমন কোশ্চেন করা হয়, প্রফেও একইভাবেই কোশ্চেন করা হয়। তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম যে টপিকটি ছিল সেটা হচ্ছে ডেফিনেশন, এবং আমরা শুরু করব কেমোথেরাপি ডেফিনেশন দিয়ে। এটা অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনি যখন আইটেম দিতে বসবেন অথবা আপনি যখন ভাইভা দিতে বসবেন তখন আপনাকে প্রথমেই কিন্তু জিজ্ঞেস করা হবে ডিফাইন কেমোথেরাপি। তাহলে এই কেমোথেরাপি ডেফিনেশন আমরা কোত্থেকে পড়তে পারি, বা কেমোথেরাপি ডেফিনেশন আমরা কোথা থেকে পড়লে একটা সম্পূর্ণ ডেফিনেশন আমরা পাবো। কেমোথেরাপি ডেফিনেশন আমরা প্রথমে একটু দেখে আসি লরেন্স থেকে। এই যে আপনাদের সামনে যে পিডিএফ ফাইলটি, এটি হচ্ছে লরেন্সের চ্যাপ্টার 12, 11th এডিশনের চ্যাপ্টার 12 হচ্ছে কেমোথেরাপি অফ ইনফেকশনস। এই জায়গাটাতে আমি আপনাকে দেখাচ্ছি যে কেমোথেরাপি ডেফিনেশনটা কতটুকু এবং কিভাবে দেওয়া আছে। লরেন্স বলছে, the term chemotherapy is used for the drug treatment of infections in which the infecting agents such as virus, bacteria, protozoa, fungi, worms are destroyed or removed without injuring the host. তাহলে আমরা বুঝতে পারলাম যে কেমোথেরাপি হচ্ছে সেই ড্রাগ ট্রিটমেন্ট যেখানে আমরা ইনফেকশনসের জন্য যে এজেন্টগুলো দায়ী, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাই, ওয়ার্মস, তাদেরকে ডিস্ট্রয় করি অথবা রিমুভ করি উইদাউট ইনজিউরিং দ্য হোস্ট। কিন্তু শিক্ষার্থী, আপনি একটু চিন্তা করুন তো, যখন আপনি প্রথম কেমোথেরাপি শব্দটা শোনেন তখন আপনার মাথায় কি কোনো অ্যান্টিবায়োটিকের নাম আসে? না।
আপনি প্রথম কেমোথেরাপির সাথে আমরা যে শব্দগুলো শুনতে অভ্যস্ত সেটা হচ্ছে ক্যান্সার কেমোথেরাপি, অর্থাৎ ক্যান্সারের জন্য যে ট্রিটমেন্টটা করা হয় সেটাও কিন্তু কেমোথেরাপি হিসেবেই উল্লেখ করা হচ্ছে। এই কথাটি লরেন্সে একটু নিচে আছে, দেখেন, বাই কনভেনশন the term is also used to include therapy of cancer, অর্থাৎ কনভেনশনালি ক্যান্সার থেরাপির জন্য যে ড্রাগগুলো ব্যবহার করা হয় সেই থেরাপিটাও কেমোথেরাপির মধ্যেই পড়ে, সে ট্রিটমেন্ট প্রোটোকলটাও কেমোথেরাপির মধ্যেই পড়ছে। সুতরাং আপনি যখন একটা ডেফিনিশন বলবেন তখন আপনাকে একটা পূর্ণাঙ্গ ডেফিনিশন বলতে হবে এই দুটোকে একসাথে করে। এই ডেফিনিশনটা কোথায় আছে? এই ডেফিনিশনটা আমরা পাবো ফার্মাকোলজি প্রিপারেশন ম্যানুয়াল ফর আন্ডার গ্র্যাজুয়েট বইটাতে। বইটার কিছু নির্বাচিত পৃষ্ঠা আমি পিডিএফ করে রেখেছি, সেটা থেকে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কেমোথেরাপির খুব চমৎকার একটি ডেফিনিশন আছে এবং একটি পূর্ণাঙ্গ ডেফিনিশন আছে। ডেফিনিশনটি হচ্ছে, কেমোথেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ or malignancy with drugs which destroy microorganisms or cancer cells, preferentially with minimal damage to host tissues. চমৎকার একটা ডেফিনিশন, এবং এখানে আপনি সবকিছুকে একসাথে ইনক্লুড করতে পারছেন। আপনি ইনফেকশাস ডিজিজ ইনক্লুড করতে পারছেন এবং ম্যালিগন্যান্সিকেও ইনক্লুড করতে পারছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আপনি যদি কেমোথেরাপির একটি পূর্ণাঙ্গ ডেফিনিশন দিতে চান তাহলে আপনাকে এই ডেফিনিশনটুকু বলতে হবে। আমি আবার একটু আপনাকে বলি, এই ডেফিনিশনটি আছে ফার্মাকোলজি প্রিপারেশন ম্যানুয়াল ফর আন্ডার গ্র্যাজুয়েট এলসিভিআর এর একটি বই, সেটা সেকেন্ড এডিশনে। ডেফিনিশনটি হচ্ছে, chemotherapy is the treatment of infectious disease or malignancy with drugs which destroy microorganisms or cancer cells, preferentially with minimal damage to host tissues. আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি যদি ডেফিনিশনটা বা বইটি আপনি যদি কোথাও খুঁজে না পান তো কি করবেন? করার কিছু নেই, কোনো সমস্যা নেই। সেটি হচ্ছে, আপনি যদি জিনিসটি বুঝে থাকেন, আপনি যদি ডেফিনিশনটি বুঝে থাকেন, আপনি নিজের মতো করে ডেফিনিশনটি লিখতে পারবেন। শুধু কি পয়েন্টগুলো ইনক্লুড করলেই হবে। এখানে কি পয়েন্টগুলো আমি হাইলাইট করে দিই। কি পয়েন্টগুলো হচ্ছে, কেমোথেরাপি কি? এটা একটা ট্রিটমেন্ট। কার ট্রিটমেন্ট? ইনফেকশাস ডিজিজ অথবা ম্যালিগন্যান্সিস ট্রিটমেন্ট। কি দিয়ে? ড্রাগ দিয়ে। সেই ড্রাগগুলো কি কাজ করছে? ডিস্ট্রয় মাইক্রোঅর্গানিজম অর ক্যান্সার সেলস, এবং একটি শর্ত সাপেক্ষে, সেটি হচ্ছে প্রেফারেন্সিয়ালি উইথ মিনিমাল ড্যামেজ টু হোস্ট টিস্যুস। ডেফিনিশন কমপ্লিট। কেমোথেরাপি ডেফিনিশনের পরে আপনাকে এক্সাম্পল জিজ্ঞেস করা হতেই পারে যে কেমোথেরাপি ডেফিনিশন বলেছো, ঠিক আছে, একটি এক্সাম্পল বলো তো কেমোথেরাপির। কেমোথেরাপির এক্সাম্পল কিন্তু হাজার হাজার, কারণ ইনফেকশাস ডিজিজ ট্রিটমেন্টের জন্য যে ড্রাগই ব্যবহার করা হবে সেটা কেমোথেরাপির মধ্যে পড়বে। সুতরাং আমরা চোখ বন্ধ করে যে কোনো একটি অ্যান্টিবায়োটিকের নাম বলতে পারি, যে কোনো একটি অ্যান্টিভাইরাল ড্রাগের নাম বলতে পারি, তাহলে সেটা কেমোথেরাপির এক্সাম্পল হয়ে যাবে। ওকে, কেমোথেরাপির এক্সাম্পলের পরে আমাদের পরবর্তী যে ডেফিনিশনটি ছিল সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। আসুন আমরা এই ডেফিনিশনটা একটু দেখি। অ্যান্টিমাইক্রোবিয়ালস এর ডেফিনিশনও আমরা এই বই থেকে দেখব, অর্থাৎ ফার্মাকোলজি প্রিপারেশন ম্যানুয়াল ফর আন্ডার গ্র্যাজুয়েট, এবং এটি হচ্ছে এলসিভিআর এর একটা বই। এই ডেফিনিশনটি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ডেফিনিশনটি আমরা এখানে পাচ্ছি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস সংক্ষেপে বলে AMA and S. Antimicrobial agents are synthetic as well as naturally obtained drugs that act against microorganisms. কথা কিন্তু খুবই সহজ, খুবই ছোট্ট একটি ডেফিনেশন। সেটা হচ্ছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কারা? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে সেই এজেন্ট যারা মাইক্রোঅর্গানিজমের এগেইনস্টে কাজ করবে, এবং আমরা তাদেরকে সিনথেটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারালি পাবো। তাহলে সিনথেটিক এবং ন্যাচারালি পাওয়া যায় এমন অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে পড়বে, এরকম অ্যান্টিভাইরাল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে পড়বে। ডেফিনিশনটা খুবই সহজ। এরপরে নেক্সট যে ডেফিনিশনে আমরা যাব সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক্স? এই ডেফিনিশনটা প্রায়ই আপনাকে আইটেমে জিজ্ঞেস করা হবে, প্রফে জিজ্ঞেস করা হবে, খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি ডেফিনিশন আসলে ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করার মতোই তিনটি ডেফিনিশন, এবং তিনটি ডেফিনিশনে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। অ্যান্টিবায়োটিকের ডেফিনিশন আপনি দেখেন, আরেকটু উপরে যদি আমরা যাই, এখানে আছে, অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্টেন্সেস
obtained from microorganisms that kill or suppress growth of other microorganisms. প্রিয় শিক্ষার্থী, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এই অ্যান্টিবায়োটিকের ডেফিনিশনটা আমি শুধু এই মাইক্রোঅর্গানিজম পর্যন্ত কেন বললাম, কেন অ্যাট এ ভেরি লো কনসেন্ট্রেশন অংশটুকু বাদ দিলাম। এটার কারণ হচ্ছে আসলে যে অনেক এক্সামিনার বা অনেক সিনিয়র স্যার এবং ম্যাডাম তারা antibiotics are chemical substances obtained from microorganisms that kill or suppress growth of other microorganisms, এই এতটুকু পর্যন্ত বললেই ওনারা ডেফিনেশনটাকে শুদ্ধ বলে ধরে নেন। আপনি যদি তার সাথে at a very low concentration যোগ করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি যোগ করতেও পারেন, অথবা শুধুমাত্র এই মাইক্রোঅর্গানিজম এ পর্যন্ত বলেও আপনি ডেফিনেশনটাকে শেষ করতে পারেন। কিন্তু যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে যে ভেরি লো কনসেন্ট্রেশনে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কারণ হলো এই আমাদের হোস্ট সেল, সেই হোস্ট সেল যতটুকু পরিমাণে কনসেন্ট্রেশন টলারেট করতে পারে এর বেশি কনসেন্ট্রেশন আসলে হোস্ট সেলের জন্য ক্ষতিকর। সুতরাং ভেরি লো কনসেন্ট্রেশন ব্যাপারটা যদি কেউ কখনো জিজ্ঞেস করে থাকে তাহলে আপনাকে সেটা এক্সপ্লেইন করতে হবে। তো আমরা অ্যান্টিবায়োটিকের ডেফিনেশনটা শেষ করলাম, আমরা আবার একটু আউটলাইনে চলে যাই। আউটলাইনে আমাদের ডেফিনেশনের পরে যে জিনিসটি আছে সেটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। এটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সিলেক্টিভ টক্সিসিটি অনেক সময় জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি ব্যাপারটা আপনাকে আগে একটু বুঝতে হবে। সিলেক্টিভ টক্সিসিটি কথাটার মধ্যে দেখেন দুটো জিনিস, একটা হচ্ছে সিলেক্টিভ এবং আরেকটা হচ্ছে টক্সিসিটি। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে এটা এমন একটা টক্সিসিটি বা এমন একটা কন্ডিশন যেখানে কিছু সেল তার প্রতি সাবস্টেন্সটা টক্সিক হবে এবং কিছু সেল তার প্রতি সাবস্টেন্সটা নন টক্সিক হবে। ব্যাপারটা একদম ক্লিয়ার হবে যদি আপনি লিপিনকটে যান। লিপিনকটের একদম এটা হচ্ছে লিপিনকট 6th এডিশন এবং এটা আপনি দেখেন ইউনিট A7 এবং চ্যাপ্টার হচ্ছে 37। এই ওভারভিউ অংশটাকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন antimicrobial drugs are effective in the treatment of infections because of their selective toxicity. তার মানে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো ইনফেকশাস ডিজিজে ইফেক্টিভলি কাজ করে, কারণ হচ্ছে তারা সিলেক্টিভলি টক্সিক বা সিলেক্টিভ টক্সিসিটি এই ক্যারেক্টারিস্টিক্সটা শো করে। তাহলে এর পরের লাইনটাই আছে যে সিলেক্টিভ টক্সিসিটি ব্যাপারটা আসলে কি। দ্যাট ইজ they have the ability to injure or kill an invading microorganism without harming the cells of the host. অর্থাৎ তাদের অ্যাবিলিটি হলো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের অ্যাবিলিটি হলো তারা মাইক্রোঅর্গানিজমের সেলকে ইনজিওর করতে পারবে অথবা কিল করতে পারবে উইদাউট হার্মিং দ্য সেলস অফ দ্য হোস্ট। অর্থাৎ আপনার সেলকে কোনো রকম ক্ষতি না করে তারা মাইক্রোবিয়ালের সেলকে ইনজিওর অথবা কিল করতে পারবে। এবং এইটা কেন সম্ভব হচ্ছে, এই সিলেক্টিভ টক্সিসিটি এই ব্যাপারটা কেন সম্ভব হচ্ছে, এটার উত্তরটা একদম প্রথমে দেওয়া আছে। সম্ভব হচ্ছে কারণ antimicrobial therapy takes advantage of the biochemical differences that exist between microorganisms and human beings. সোজা কথা, আপনার হোস্ট সেলের সাথে মাইক্রোঅর্গানিজমের সেলের যে ডিফারেন্স, অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি সেই ডিফারেন্সটাকে, সেই বায়োকেমিক্যাল ডিফারেন্সটাকে ব্যবহার করে এবং ব্যবহার করে সিলেক্টিভ টক্সিসিটির মাধ্যমে সে মাইক্রোঅর্গানিজমকে কিল করে থাকে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আমরা আবার একটু আমাদের আউটলাইনে চলে যাই। সিলেক্টিভ টক্সিসিটির পরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কেমোথেরাপিউটিক এজেন্টস অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়ালস। এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইন্টারেস্টিংলি এই কোশ্চেনটা মাইক্রোবায়োলজি পরীক্ষাতেও এসে থাকে বা মাইক্রোবায়োলজি ভাইভাতেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। ক্লাসিফিকেশন অফ কেমোথেরাপিউটিক এজেন্টস অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়ালস। এই অ্যান্সারটা কোথায় আমরা পাবো বা কোথা থেকে নিলে অ্যান্সারটা ভালো হবে সেটা হচ্ছে যে কেমোথেরাপিউটিক এজেন্টকে অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। আমরা যদি একটু ত্রিপাঠী দেখি তাহলে আমরা দেখব যে কেমোথেরাপিউটিক এজেন্টকে ত্রিপাঠীতে অনেকভাবে ক্লাসিফাই করা হয়েছে। দেখুন আমরা ত্রিপাঠীর ক্লাসিফিকেশনে যাচ্ছি। ক্লাসিফিকেশনে দেখুন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস ক্যান বি ক্লাসিফাইড ইন মেনি ওয়েজ। একটা হতে পারে অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ কি ধরনের কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে অ্যান্টিবায়োটিকটা তৈরি সেটা হতে পারে। একটি হতে পারে তাদের মেকানিজম অফ অ্যাকশন দিয়ে, কিভাবে তারা কাজ করে।
এরপরে আপনি যদি আরেকটু নিচে যান তাহলে দেখবেন টাইপ অফ অর্গানিজম এগেনস্ট হুইচ প্রাইমারিলি অ্যাক্টিভ, তার মানে কোন ধরনের অর্গানিজমকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটি কিল করছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশন করতে পারি। আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি অ্যাকর্ডিং টু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, সেটা হতে পারে যেমন ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, এভাবে একটা ক্লাসিফিকেশন হতে পারে। এবং আরেকটা হচ্ছে টাইপ অফ অ্যাকশন, তারা কি ব্যাকটেরিওস্ট্যাটিক নাকি তারা ব্যাকটেরিওসাইডাল, সেটার উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন হতে পারে। আবার আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে অ্যান্টিবায়োটিক্স আর অবটেইনড ফ্রম, অর্থাৎ তারা অ্যান্টিবায়োটিকগুলোকে বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলোকে আমরা কোথা থেকে পাই সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে। তো এত ক্লাসিফিকেশনের মধ্যে ভাইভাতে যে কোনো ক্লাসিফিকেশনই আপনাকে জিজ্ঞেস করতে পারে বা যে কোনো ভাবেই আপনাকে কোশ্চেন করতে পারে, কিন্তু রিটেনের জন্য আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন এই ক্লাসিফিকেশনটা যদি শিখি তাহলে সেটা ফার্মাকোলজিতে যেমন কাজে লাগবে, একই সাথে সেটা মাইক্রোবায়োলজির পারপাসও সার্ভ করবে। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, তবে ইম্পর্টেন্স দিব মেকানিজম অফ অ্যাকশন এই ক্লাসিফিকেশনটাতে, ইম্পর্টেন্স দিব হচ্ছে টাইপ অফ অর্গানিজম এগেইনস্ট হুইচ প্রাইমারিলি অ্যাক্টিভ, স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, এই ক্লাসিফিকেশনগুলোতে আমরা হচ্ছে ইম্পর্টেন্স দিব, এবং অতি অবশ্যই টাইপ অফ অ্যাকশন। তাহলে চলুন আমরা একটা একটা করে ক্লাসিফিকেশনে যাই। প্রথমে যদি আপনি আসেন কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারের ক্লাসিফিকেশনে আসলে বলার কিছু নেই, আপনি নিজেও বুঝতে পারছেন। কেমিক্যাল স্ট্রাকচারের ক্লাসিফিকেশনটা হচ্ছে যে কি ধরনের কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা তৈরি সেটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করেছি, এবং সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে সালফোনামাইড অ্যান্ড রিলেটেড ড্রাগস, দেন হচ্ছে আপনার কুইনোলোনস হতে পারে, যেমন কুইনোলোনস গ্রুপের মধ্যে আছে নালিডিক্সিক অ্যাসিড, নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন এক্সেট্রা। মাঝখানে একটা জিনিস বাদ চলে গেল, সেটা হচ্ছে ডায়ামিনোপাইরিমিডিনস। ডায়ামিনোপাইরিমিডিনসের মধ্যে ট্রাইমিথোপ্রিম, পাইরিমেথামিন, এই ড্রাগগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের উপর নির্ভর করে। এরকম অসংখ্য, তারপরে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যেটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, কারণ তাদের বিটা ল্যাকটাম রিং থাকে, এটা আপনারা জানেন অথবা অলরেডি আপনারা হয়তো পড়ে ফেলেছেন যে পেনিসিলিন, সেফালোস্পোরিন এই অ্যান্টিবায়োটিকগুলো একটা বিটা ল্যাকটাম রিং থাকে, সেজন্য এদেরকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স বলে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স সম্পর্কে আমরা আমাদের সেকেন্ড লেকচার, যেটা সেকেন্ড আইটেমের উপরে লেকচার হবে বা টিউটোরিয়াল হবে, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। যেমন দেখেন টেট্রাসাইক্লিনস, এটা একটা কেমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে করা ক্লাসিফিকেশন। অ্যামাইনো গ্লাইকোসাইডসও তাই। এরকম অসংখ্য। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এতটা হয়তো মনে রাখতে পারবেন বা এতটা হয়তো পরীক্ষার খাতায় লেখা সম্ভব না, এতটা হয়তো বলাও সম্ভব না, কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে সহজ করে, আপনার কাছে সহজ লাগে যেগুলো, সেই জিনিসগুলো হচ্ছে আপনি জাস্ট 3 থেকে 4 থেকে 5টা পয়েন্ট আপনি যদি মনে রাখেন তাহলে আপনি পরীক্ষার খাতায়ও লিখতে পারবেন, প্লাস হচ্ছে আপনি বলতেও পারবেন। সেক্ষেত্রে যে জিনিসগুলো বললে এক্সামিনার একদম মানে কোনো ধরনের অবজেকশন তুলবে না, যেমন আপনি যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সের কথা না বলে কেমিক্যাল স্ট্রাকচার ক্লাসিফিকেশনটা করেন, সেখানে আপনি যদি সবও বলেন, সবগুলো পয়েন্ট বললেন, কিন্তু আপনি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সটা বাদ দিলেন, এক্সামিনার কিন্তু সেটা মানবে না। কারণ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সটা এমন যে এটা হচ্ছে অনেকটা এবিসিডির মতো। সুতরাং আপনাকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্সের কথা বলতে হবে, টেট্রাসাইক্লিনের কথা বলতে হবে, সালফোনামাইডের কথা বলতে হবে, অ্যামাইনোগ্লাইকোসাইডের কথা বলতে হবে, ম্যাক্রোলিড এটার কথা আপনি বলতে পারেন। এরকম কিছু কিছু জিনিস আপনি ঠিক করে নেন, অ্যাজোল ডেরিভেটিভস এই কথাটা আপনি বলতে পারেন। তো এটা গেল কেমিক্যাল স্ট্রাকচারের উপরে ক্লাসিফিকেশন। সবচেয়ে জোর দেওয়া উচিত যেটা, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ কিভাবে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে সেটার উপরে। অ্যান্টিবায়োটিকের এই মেকানিজম অফ অ্যাকশনের উপরে যে ক্লাসিফিকেশন, সেটা মাইক্রোবায়োলজিতে অনেক আগে থেকেই আপনারা পড়েছেন, তারপরে একবার একটু রিভিউ করে যাচ্ছি। দেখেন, আমাদের ব্যাকটেরিয়ার সেলের সাথে হিউম্যান সেলের প্রধান যে পার্থক্য, আপনি যদি একদম প্রথম থেকে আসেন তাহলে প্রথম যে পার্থক্য আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের একটা সেল ওয়াল থাকে, হিউম্যান সেলে কোনো ধরনের সেল ওয়াল নাই। সুতরাং এই সেল ওয়াল, এই ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস, অর্থাৎ সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করতে পারে এরকম অ্যান্টিবায়োটিক আছে, এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমাদের হোস্ট সেলের উপরে কাজ করে না, কারণ তারা সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে, যেটা আমাদের হিউম্যান সেল বা হোস্ট সেলে নেই। তাহলে ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস বা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করছে কারা? এখন ইনহিবিট মানে কি? ইনহিবিট মানে হচ্ছে সেল ওয়ালটা তৈরি হতে না দেওয়া। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন মানে হচ্ছে সেল ওয়ালটাকে তৈরি হতে না দেওয়া। তো সেল ওয়ালটা তৈরি না হলে আসলে ব্যাকটেরিয়ার সমস্যাটা কি হবে? আপনি বুঝতেই পারছেন, সেল ওয়াল হচ্ছে ব্যাকটেরিয়ার সেলের আউটার মোস্ট লেয়ার।
সুতরাং আউটার মোস্ট লেয়ার হিসেবে সেল ওয়াল যদি সিনথেসিস ঠিকমতো না হতে পারে ব্যাকটেরিয়া কিন্তু সার্ভাইভ করবে না এনভায়রনমেন্টে। সুতরাং সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন এটা একটা মেকানিজম অফ অ্যাকশন। এটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন, ভ্যানকোমাইসিন, ব্যাসিট্রাসিন। আপনি 2 থেকে 3টা এক্সাম্পল পড়তে পারেন, 2 থেকে 3টা এক্সাম্পল পড়াটাই আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট। এবং সে সাথে বলে দিই সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো, এই ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো কিন্তু আপনাকে সব মাথায় রাখতে হবে। এরপরে আসেন সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন থেকে আমরা একটু নিচে যাই। লিকেজ ফ্রম সেল মেমব্রেনস, কজ লিকেজ ফ্রম সেল মেমব্রেনস, অর্থাৎ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের সাথে সাথে আমরা আরেকটা গ্রুপ পাচ্ছি যারা ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনকে লিকেজ করে। এদের মধ্যে কারা আছে? এদের মধ্যে আছে পলিমিক্সিনস, তারপরে ব্যাসিট্রাসিন, পলিইনস যেমন অ্যামফোটেরিসিন বি, নিস্টাটিন। এই গ্রুপটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে লিকেজ ফ্রম সেল মেমব্রেনস, কজ লিকেজ ফ্রম সেল মেমব্রেনস। এরপরে খুবই সহজ একটা জিনিস সেটা হচ্ছে ইনহিবিট প্রোটিন সিনথেসিস। আপনারা জানেন যে এখানে ক্লাসিফিকেশনটা ইনহিবিট প্রোটিন সিনথেসিসের ক্লাসিফিকেশন এভাবে করা যায়: অ্যাক্টস অন 30th রাইবোসোমাল সাবইউনিট এবং অ্যাক্টস অন 50th রাইবোসোমাল সাবইউনিট। তো এখানে ইনহিবিট প্রোটিন সিনথেসিসের মধ্যে দেওয়া হয়েছে সেটা হলো টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন। এই গ্রুপের ড্রাগগুলো প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে। দেন আপনারা আরেকটা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে cause misreading of mRNA, that is messenger RNA, cause misreading of messenger RNA code and affect permeability. মেসেঞ্জার আরএনএ কোডকে মিসরিডিং করার মাধ্যমে ব্যাকটেরিয়াকে কিল বা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করা সম্ভব। এটাও একটা মেকানিজম অফ অ্যাকশন। এই গ্রুপের মধ্যে পড়ছে অ্যামাইনোগ্লাইকোসাইড যেমন স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন এক্সেট্রা। এরপরে আসেন ইনহিবিট ডিএনএ জাইরেজ এনজাইম। দেখেন জাইরেজ অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যেহেতু শব্দটার শেষে ASE এটা আছে, তার মানে এটা হচ্ছে ডিএনএ জাইরেজ একটা এনজাইম, এবং এই ডিএনএ জাইরেজ এনজাইমটাকে ইনহিবিট করছে ফ্লুরোকুইনোজ গ্রুপের ড্রাগগুলো, এবং এটাও একটা মেকানিজম অফ অ্যাকশন। তারপরে ইন্টারফেয়ার উইথ ডিএনএ ফাংশন, ব্যাকটেরিয়ার ডিএনএ ফাংশনের সাথে ইন্টারফেয়ার করছে রিফাম্পিসিন, মেট্রোনিডাজল, এবং এভাবেও ব্যাকটেরিয়াকে কিল অথবা তার গ্রোথকে সাপ্রেস করা পসিবল। ইন্টারফেয়ার উইথ ডিএনএ সিনথেসিস, এখানে কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে ইন্টারফেয়ার উইথ ডিএনএ ফাংশন আর একটা হচ্ছে ইন্টারফেয়ার উইথ ডিএনএ সিনথেসিস। এই দুটো জিনিস একটু খেয়াল করেন, কারণ এটার মধ্যে একটা কঠিন গিট্টু লাগার সম্ভাবনা আছে, দুই জায়গায় চলে যেতে পারে। একটা হচ্ছে অলরেডি সিনথেসিস হয়ে গেছে ডিএনএ, সেই ডিএনএটা ফাংশনটাকে ইনহিবিট করা বা সেই ফাংশনটাকে মধ্যে ইন্টারফেয়ার করা, আর একটা হচ্ছে ডিএনএ কে সিনথেসিস হতেই না দেওয়া। ইন্টারফেয়ার উইথ ডিএনএ সিনথেসিস, এই ইন্টারফেয়ার উইথ ডিএনএ সিনথেসিসের মধ্যে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো যেমন অ্যাসাইক্লোভির, জিডোভুডিন, এই গ্রুপের ড্রাগগুলো ডিএনএ সিনথেসিসের প্রক্রিয়াটাকে ইন্টারফেয়ার করে। এছাড়া আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইন্টারফেয়ার উইথ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। ইন্টারফেয়ার উইথ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম এই জিনিসটা, এই মেকানিজমে অ্যাকশনে কাজ করে হচ্ছে সালফোনামাইড, সালফোনস, ট্রাইমিথোপ্রিম। এবং এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজমটা কিরকম। ইন্টারমিডিয়ারি মেটাবলিজম হচ্ছে, ধরেন ফলিক অ্যাসিড থেকে, আমরা জানি যে ফলিক অ্যাসিড থেকে পিউরিন এবং পাইরিমিডিন যে বেস পেয়ারগুলো ডিএনএ তৈরি করে, সে ফলিক অ্যাসিড থেকে পিউরিন এবং পাইরিমিডিন হয়। তো আপনি যদি ফলিক অ্যাসিড থেকে পিউরিন এবং পাইরিমিডিন হওয়াটাকে বন্ধ করতে পারেন, আলটিমেটলি ডিএনএ সিনথেসিসটা হ্যাম্পার হচ্ছে। কিন্তু তারা সরাসরি ডিএনএ এর উপরে কাজ করছে না, তারা কাজ করছে ফলিক অ্যাসিড সিনথেসিস থেকে, ফলিক অ্যাসিড থেকে পিউরিন এবং পাইরিমিডিন হওয়াটা বা হাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট হওয়া, এই ইন্টারমিডিয়ারি অংশটাতে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারফেয়ার উইথ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। আমরা যখন সালফোনামাইড গ্রুপের ড্রাগ নিয়ে পড়ব তখন এই ব্যাপারে আপনারা আরেকটু বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা আপাতত যে মেকানিজম অফ অ্যাকশন আমরা বললাম, তো মেকানিজম অফ অ্যাকশন ত্রিপাঠিতে 8টা আছে, আমি মনে করি এটা যথেষ্ট। আপনি এতটুকু যদি পড়তে পারেন, এতটুকুই ভাইবা বোর্ডে বললে টিচাররা মোর দ্যান হ্যাপি হবেন। এরপরে ক্লাসিফিকেশনটা আপনার জন্য খুবই সহজ, সেটা হচ্ছে টাইপ অফ অর্গানিজম এগেইনস্ট হুইচ প্রাইমারিলি অ্যাক্টিভ, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যারা প্রাইমারিলি বা প্রাথমিকভাবে যে ধরনের অর্গানিজমের উপরে কাজ করে। যেহেতু আমরা বলছি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্লাসিফিকেশন, আমরা যেহেতু জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, হেলমিনস, সুতরাং আপনি ধরেই নিতে পারেন যে প্রত্যেকটির উপরে যদি প্রাইমারিলি প্রত্যেকটি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এই প্রত্যেকটা জেনেরাকে যদি
অ্যাটাক করা হয় বা প্রত্যেকটা জেনারের উপরে যদি কাজ করা হয়, তাহলে সেই ক্লাসিফিকেশনটা হবে অনেকটা এরকম, যেমন কিছু ড্রাগ আছে যারা অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে, কিছু ড্রাগ আছে ফাঙ্গাসের উপরে কাজ করবে, তারা অ্যান্টিফাঙ্গাল, কিছু ড্রাগ ভাইরাসের উপরে কাজ করবে, তারা অ্যান্টিভাইরাল, কিছু আছে অ্যান্টিপ্রোটোজোয়াল এবং একইভাবে অ্যান্টিহেলমিনথিক। বোঝার তেমন কিছু নেই, আপনারা এই জিনিসটা পড়লেই বুঝতে পারবেন, শুধু এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল কারা, অ্যান্টিফাঙ্গাল কারা, অ্যান্টিভাইরাল কারা, অ্যান্টিপ্রোটোজোয়াল কারা, এক্সাম্পলগুলো শুধু একটু মনে রাখবেন, তাহলেই এই প্রশ্নটা খুব সহজ। দেন আমরা আসি স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। স্পেকট্রাম শব্দটার অর্থ আমাদের দেশে যেটা করা হয় সেটা হচ্ছে বর্ণালী। স্পেকট্রাম মানে বর্ণালী, স্পেকট্রাম বলতে আসলে বর্ণালীকে বোঝানো হয়। যেমন আমরা দেখে থাকি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক, অথবা বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়া নাশক, অথবা স্বল্প বর্ণালীর ছত্রাকনাশক, এরকম আমরা স্পেকট্রামটাকে বর্ণালী বলি। এখানে স্পেকট্রাম শব্দটাকে আপনাকে বুঝে নিতে হবে যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ফিল্ড অফ অ্যাকশন, অর্থাৎ সে কতগুলো স্পিসিসের এগেনস্টে সে কাজ করতে পারে। সে কি অল্প কিছু সংখ্যক ব্যাকটেরিয়াল স্পিসিসের এগেনস্টে কাজ করে, নাকি সে অসংখ্য ব্যাকটেরিয়াল স্পিসিসের এগেনস্টে কাজ করে। যেমন আপনি দেখেন ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশনে গেলে আমরা প্রথমেই যেটাতে ক্লাসিফিকেশন করি সেটা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। আমরা সেখান থেকে আবার গ্রাম পজিটিভ কক্কাই করি, গ্রাম পজিটিভ রড করি, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ রড, এরকম একটা ক্লাসিফিকেশন আমরা করে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন ন্যারো স্পেকট্রাম বলতে কি বোঝায়, ন্যারো স্পেকট্রাম হচ্ছে ধরেন কোন একটা অ্যান্টিবায়োটিক যদি শুধুমাত্র গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ না করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে সেই স্পেকট্রামটা ন্যারো, তার ফিল্ড অফ অ্যাকশন বা তার যে স্পিসিসের উপরে কার্যকারিতা সেটা ছোট বা ন্যারো স্পেকট্রাম। এটার মধ্যে এক্সাম্পল হচ্ছে পেনিসিলিন জি, স্ট্রেপ্টোমাইসিন, ইরাথ্রোমাইসিন। আবার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মধ্যে টেট্রাসাইক্লিন আছে, ক্লোরামফেনিকল আছে। এরা কারা? এরা হচ্ছে তারা মোটামুটি তুলনামূলকভাবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বোথ, এই দুই ধরনের স্পেকট্রাম বা দুই ধরনের ব্যাকটেরিয়ার উপরই তারা কাজ করতে পারে। সুতরাং তাদেরকে আমরা বলছি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরপরে আসেন আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে টাইপ অফ অ্যাকশন। কি ধরনের অ্যাকশন তারা প্রডিউস করে মাইক্রোঅর্গানিজমের উপরে। এখানে যেমন ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা একটি কথা, ব্যাকটেরিওস্ট্যাটিক। আবার আরেকটা হতে পারে ব্যাকটেরিসাইডাল। এখানে আমি শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে পরীক্ষার খাতা দেখার সময় আমরা প্রায় দেখি বানানটা, যেমন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক শব্দটা কিন্তু ব্যাকটেরিও একটা আই ও আছে, উচ্চারণটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে শুধু আই, এখানে কিন্তু কোনো ও নেই। কিন্তু তারপর স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে তারা বলে ব্যাকটেরিওসিডাল, অর্থাৎ ওই ব্যাকটেরিওস্ট্যাটিক ওখান থেকে ওরা নিয়ে আসে ব্যাকটেরিওসিডাল, এখানে একটা ও যোগ করে দেয়। খেয়াল করেন উচ্চারণটা হবে ব্যাকটেরিসাইডাল, এখানে কিন্তু কোনো ও নেই, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসাইডাল কি জিনিস আমরা একটু পরে পড়বো, কারণ আমাদের আউটলাইনের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসাইডাল এই জিনিসটা পড়বো। তো ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম সম্পর্কে অলরেডি বলা হয়ে গেছে। তো ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসাইডাল সম্পর্কে আলোচনা হবে। তার আগে আপনারা এক্সাম্পলটা একটু খেয়াল করুন। এক্সাম্পলটা যেমন প্রাইমারিলি ব্যাকটেরিওস্ট্যাটিক কারা, তারা হচ্ছে সালফামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, তারা ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে কাজ করে। আর পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যামিনোগ্লাইকোসাইড এরা হচ্ছে ব্যাকটেরিসাইডাল হিসেবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিসাইডাল নিয়ে আলোচনাটা সেরেই ফেলি। স্ট্যাটিক শব্দের অর্থ কি? স্ট্যাটিক, স্ট্যাটিক শব্দটা শুনলে আপনার স্ট্যাসিস শব্দটার সাথে একটা মিল পাওয়া যায়। স্ট্যাসিস বা স্ট্যাগন্যান্ট এরকম একটা শব্দ। তো স্ট্যাটিক মানে হচ্ছে থেমে যাওয়া। তো ব্যাকটেরিওস্ট্যাটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার গ্রোথ থেমে যাচ্ছে। আর আপনারা সাইডাল শব্দের অর্থ জানেন, সেটা হচ্ছে যে যেমন আপনারা ফরেনসিকে পড়েছেন হোমিসাইডাল, সুইসাইডাল। তো এই যে সাইডাল শব্দের অর্থ হচ্ছে কিল। তো ব্যাকটেরিসাইডাল মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াকে কিল করবে। তাহলে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে যারা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করবে, ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিবে না, কিন্তু ব্যাকটেরিয়াকে মারা যাবে মানে মেরে ফেলবে না। আর কিছু আছে যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে সরাসরি কিল করে ফেলবে। তো কিলিং এর মধ্যে যারা কিলিং মিশনে অংশ নেবে তারা হচ্ছে পেনিসিলিন, অ্যামিনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এই গ্রুপের ড্রাগগুলো কিলিং মিশনে অংশ নেবে। আর
ধরেন যে অপরাধীকে ধরে রাখা বা অপরাধীকে অ্যারেস্ট করা, ওদের গ্রোথকে অ্যারেস্ট করা, সেই মিশনে অংশ নিবে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগগুলো, যেমন হলো এরিথ্রোমাইসিন, ইথামবিউটল, ক্লিন্ডামাইসিন, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন ইত্যাদি। এক্সামিনার যেটা আপনাকে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে গিভ সাম এক্সাম্পল অফ ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ অথবা গিভ সাম এক্সাম্পল অফ ব্যাকটেরিসাইডাল ড্রাগ। তো give some example of bacteriostatic drug বললে আপনাকে এই ড্রাগগুলোর নাম বলতে হবে, give some example of bactericidal বললে আপনাকে এই ড্রাগগুলোর নাম বলতে হবে, এবং আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আসলে ব্যাকটেরিসাইডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক বলতে আপনি কি বুঝেন। আমরা যদি ডেফিনিশনটা দেখি, আচ্ছা চলুন একটু ডেফিনিশনটা খোঁজা যাক। ডেফিনিশনটা আমরা লরেন্সে একটু দেখি যে লরেন্সে কি আছে ডেফিনিশন। হ্যাঁ, লরেন্সে দেখেন একটা সুন্দর ডেফিনিশন আছে লরেন্সে। Bacteriostatic, i.e. it implies bacteriostatic, those that act primarily by arresting bacterial multiplication. তার মানে সোজা কথাই হচ্ছে primarily by arresting bacterial multiplication, তার মানে তারা ব্যাকটেরিয়াকে বংশবৃদ্ধি করতে দিবে না। ওই যে বললাম স্ট্যাটিক, থেমে থাকা, অ্যারেস্ট করে রাখা, তার মানে তারা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে অ্যারেস্ট করে রাখবে। তো তারা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড। সোজা করে মনে রাখেন সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লরমফেনিকল, শেষ। ব্যাকটেরিসাইডাল কারা? দোজ হুইচ অ্যাক্ট প্রাইমারিলি বাই কিলিং ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এক্সাম্পল কি? পেনিসিলিন, অ্যামিনোগ্লাইকোসাইড, রিফাম্পিসিন। তো এই হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসাইডালের ডেফিনিশন, এবং এই ডেফিনিশনটা লরেন্সে আছে। আপনি অন্য বইও পাবেন ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসাইডালের ডেফিনিশন। এটা খুব সহজ একটা ডেফিনিশন, কোনো কঠিন কিছু না, এবং সেটার এক্সাম্পল আমরা বলে দিলাম। তবে এখানে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলতো আমরা যদি কোনো ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগকে হাই কনসেন্ট্রেশনে ব্যবহার করি তাহলে কি সেটি ব্যাকটেরিসাইডাল হিসেবে আচরণ করবে? অর্থাৎ কোনো ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগকে হাই কনসেন্ট্রেশনে হোস্ট সেলে দেওয়া হলে তারা ব্যাকটেরিসাইডাল হিসেবে ব্যাকটেরিয়াকে কিল করবে কিনা? এই কোশ্চেনটার উত্তর আসলে কি হবে? উত্তরটা হচ্ছে এরকম, সেটা হলো এইখানে দেখেন, the classification is in part arbitrary because most bacteriostatic drugs are bactericidal at high concentrations under certain incubation condition in vitro. অর্থাৎ আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা যদি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগকে হাই কনসেন্ট্রেশনে ব্যবহার করি তবে তারা ব্যাকটেরিসাইডাল হিসেবে কাজ করবে, এটা একেবারেই আপনি বলতে পারবেন না যে কথাটা একেবারেই মিথ্যা বা এই কথাটা বলা যাবে না। ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগকে হাই কনসেন্ট্রেশনে ব্যবহার করলে তারা ব্যাকটেরিসাইডাল হিসেবে কাজ করতেই পারে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে আচ্ছা বলো তো ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগগুলা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের কোন জায়গাতে কাজ করে এবং ব্যাকটেরিসাইডাল ড্রাগগুলা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের কোন জায়গায় কাজ করে। ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসিডাল ড্রাগের সাথে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের যে সম্পর্ক, আমরা সেই সম্পর্কটি আসুন হচ্ছে একটি গ্রোথ কার্ভ, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের সাথে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ দেখে সেই সম্পর্কটা নির্ণয় করার চেষ্টা করি। আমরা এখানে যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভটি দেখছি, আপনি মাইক্রোবায়োলজিতে পড়েছেন যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ এবং ডেথ অথবা ডিক্লাইন ফেজ থাকে। এই লগ ফেজের আরেকটি নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ। এখানে কিন্তু ব্যাকটেরিয়ার হিউজ গ্রোথ হয়, অর্থাৎ সাডেনলি ল্যাগ ফেজ থেকে ব্যাকটেরিয়া এনার্জি ব্যবহার করে, মিডিয়ামের নিউট্রিশন ব্যবহার করে সে হচ্ছে হিউজ পরিমাণে সে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে, এবং এই কারণেই কিন্তু লগ ফেজে এক্সপোনেনশিয়াল ভাবে ব্যাকটেরিয়াল গ্রোথটি ঘটে থাকে। তো যেসব অ্যান্টিবায়োটিকগুলো, যেমন আপনি পেনিসিলিনের কথা যদি চিন্তা করেন, পেনিসিলিন কখন কাজ করে? পেনিসিলিন আসলে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে এখানে নতুন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, তারা তাদের সেল ওয়াল তৈরি করছে এবং পেনিসিলিন সেখানে সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করছে। আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে পেনিসিলিন কিন্তু লগ ফেজ অথবা এক্সপোনেনশিয়াল যে ফেজ, সেই ফেজে কাজ করে। এভাবে আপনি যদি একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ অর্থাৎ টেট্রাসাইক্লিনের কথা চিন্তা করেন, টেট্রাসাইক্লিন প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, সেই একইভাবে আপনার এই লগ ফেজে হচ্ছে প্রোটিন সিনথেসিস হচ্ছে, ব্যাকটেরিয়া গ্রো করছে, এবং টেট্রাসাইক্লিনও কিন্তু লগ ফেজেই কাজ করে। এভাবে মোস্ট অফ দ্য ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিসিডাল ড্রাগগুলা সাধারণত লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজে কাজ করে। এখন আপনি কোশ্চেন করতে পারেন সেটা হচ্ছে তাহলে কি স্টেশনারি ফেজে তারা কাজ করবে না? হ্যাঁ, কিছু অ্যান্টিবায়োটিক স্টেশনারি ফেজেও কাজ করতে পারে, বিশেষ করে যারা মেটাবলিজম ইনহিবিট করে তারা কিন্তু স্টেশনারি ফেজেও কাজ করতে পারে, তারা ল্যাগ ফেজেও কাজ করতে পারে। তবে সাধারণভাবে আমরা এটুকু বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিসিডাল ড্রাগগুলো
লগ ফেজে কাজ করে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ সময় আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে এক্সটার্নাল বা পরীক্ষায় প্রফে যারা এক্সটার্নাল আসে অথবা ইন্টারনাল অথবা আপনার আইটেমে সাধারণত পেনিসিলিনের কথাটাই জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি, যে আচ্ছা বলো তো পেনিসিলিন ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের কোন ফেজে কাজ করে। সেখানে পেনিসিলিনের ক্ষেত্রে উত্তরটা কিন্তু একদম এক্স্যাক্টলি লগ ফেজ। আশা করি ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিওসিডাল ড্রাগের সাথে লগ বা লগ ফেজ অথবা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের যে সম্পর্ক সেটা আপনি বুঝতে পেরেছেন।